আসুন আজকের এই বর্ষা বাদল দিনে আমি আপনাদের একটা ভূতের গল্প শোনাই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই গল্পের নাম পায়রাডাঙ্গায় রাতে। পায়রাডাঙ্গা স্টেশনে নবকৃষ্ণ যখন ট্রেন থেকে নামল তখন রাত 10টা। গাঁগঞ্জ জায়গা, সন্ধে রাতেই ঝিমিয়ে পড়ে। শীতের রাত 10টায় চারদিক একেবারে শুনশান। ট্রেনটাও বেজায় ফাঁকা ছিল। 2-4জন যাত্রীর কেউই পায়রাডাঙ্গায় নামল না। নবকৃষ্ণ একা। স্টেশনটা এতই নির্জন যে গাড়ি ছাড়বার ঘণ্টিটা পর্যন্ত কেউ বাজালো না। গাড়ি নবকৃষ্ণকে নামিয়ে দিয়ে নিজেই চলে গেল। টিকিট ঘর আর অফিস ঘরে উঁকি দিয়ে নবকৃষ্ণ দেখল দরজায় তালা ঝুলছে, ভেতরে অন্ধকার। গাটা একটু ছমছম করল নবকৃষ্ণর। কৃষ্ণপক্ষে রাত, চারদিক এমন কালিচাপা অন্ধকার যে পথঘাট চেনার জো নেই। তার শ্বশুরবাড়িটাও বেশ দূর, মাইল 2 দূর তো হবেই। রাস্তাও বেশ প্যাঁচালো। এই অন্ধকারে সেখানে পৌঁছনো শক্ত। খবর একটা পাঠিয়েছিল বটে নবকৃষ্ণ, তবে পোস্টকার্ডটা বোধহয় সময় মতো এসে পৌঁছয়নি। পৌঁছলে স্টেশনে লোক থাকত। সুটকের সাথে স্টেশনের বাইরে এসে নবকৃষ্ণ হতাশ চোখে ইতিউতি তাকাতে লাগলো। রাস্তাঘাট দেখা বা চেনার উপায় নেই। সেই বিয়ে করতে এসেছিল 3 মাস আগে, তারপর এই দ্বিতীয়বার আসা। পথঘাট চেনার কথাও নয় তার। কে যেন খিক করে একটু হাসল। নবকৃষ্ণ চমকে উঠে বলল, কে? একটি মিনমিনে গলা বলে উঠল, ঘাবড়ে গেলেন নাকি জামাই দাদা? নবকৃষ্ণ একটু ভরসা পেয়ে বলল, তাহলে চিঠি পেয়েছে ওরা? তুমি নিতে এসেছো নাকি আমাকে? সম্মুখে এসো বাপু, অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না যে। আবার ঠিক করে একটু হাসি। জামাই দাদার কথা শুনে হাসি পাই, সম্মুখেই তো দাঁড়িয়ে আছি। সে কি দেখতে পাচ্ছি না যে? কে বলো তো তুমি? আগে অধমের নাম শ্রীদাম। বিয়ে করতে যখন ছিলেন তখন যারা আপনার পালকি ঘাড়ে করে নিয়ে গিয়েছিল আমি তাদের মধ্যে একজন। ওফ, তোফা খাইয়েছিলেন বটে আপনার শ্বশুর মশাই। এই এত বড় মাছের লেজা, পাঁটার ঠ্যাং, বড় বড় রসগোল্লা, এই এত বোঁদে, ওফ, এখনও ভাবলে যেন প্রাণ ঠান্ডা হয়। তা পালকি টালকি কিছু এনেছো নাকি? পালকি? না মশাই, পালকি টালকি কোথায় পাবো? তাহলে কি হেঁটেই যেতে হবে? টর্চ বা হারিকেন আনোনি? ও বাবা, আলো টালো আমার মোটেই সহ্য হয় না। তাহলে যাব কি করে? তাড়াহুড়োর কি আছে? আপনার শালার বিয়ে তো পরশু। এখানে এই সিঁড়িতে চেপে বসে থাকুন, দুটো সুখ দুঃখের কথা হোক। ভোর ভোর আলো ফুটলে রওনা হয়ে যাবেন। কপাল ভালো থাকলে ওদিক পানে যাওয়ার গরুর গাড়িও পেয়ে যেতে পারেন। স্টেশনে বসে থাকবো বলো কি? খিদে তেষ্টা বলেও তো কথা আছে। আহ, কি কথায় শোনালেন! কতকাল আমার খিদে নেই, তেষ্টাও নেই। খিদে তেষ্টা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। খিদে পায় না? আশ্চর্য! খিদে পায় না কেন হে? পেটে বায়ু হয় নাকি? আগে বায়ুর কথা আর কবেন না। বায়ুই তো খেয়েছে আমাকে। শুধু পেট কেন, হাত পা মগজ সবই বায়ুভূত কি না? বাপ রে, এত বায়ু কারো হয় বলে তো জানতুম না। যাকগে বাপু, আমার আর কথা কওয়ার সময় নেই। এখনই রওনা হতে হবে। তোমার খিদে তেষ্টা না থাকলেও আমার আছে। চলো রওনা হওয়া যাক। আমি আমি কেন যাব? আমার কি ঠাকামশাই? তুমি কি আমাকে নিতে আসনি? না তো। শ্রীদাম দাস
এখন আর কারো চাকর নয়, বুঝলেন? ও, তাহলে বাপু আগরুম বাগরুম বকে আমার সময় নষ্ট করছো কেন? আর স্টেশনেই বা এসেছো কেন? সে আমার ইচ্ছে। এখন আমি কারো খাইও না, পড়িও না। হাতের দেদার সময় এদিক সেদিক ঘুরে টুরে বেড়াই, বেশ লাগে। তা তোমার চলে কিসে? কেন, চলার অসুবিধা কি? আগে খিদে তেষ্টা ছিল, তাই সমস্যাও ছিল। এখন ওই আপদ বালায় চুকে গিয়ে দিব্যি আছি। বুঝলুম, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? দেখবেন কি করে? শরীর থাকলে তো দেখা দেখি। আমার সে বালাইও নেই যে। হ্যাঁ, এতক্ষণে বুঝলেন নাকি? 3 মাস হলো সন্ন্যাস রোগে পটল তুলেছি। নবকৃষ্ণর ভয় পাওয়ার কথা ছিল, পাচ্ছিলও সে। কিন্তু মুশকিল হলো অন্ধকার রাত, প্রচণ্ড খিদে তেষ্টা এবং শ্বশুরবাড়িতে পৌঁছনোর অনিশ্চয়তায় তার ভয়ের চেয়ে বেশি হচ্ছিল রাগ। লোকটার কথা শুনে বুকটা একটু ধরাস ধরাস করলো বটে, কিন্তু মাথাটাও গরম হয়ে গেল। সে একটু রাগের গলায় বলল, মোড়ে মাথা কিনে নিয়েছ নাকি? খুব যে চ্যাটাং চ্যাটাং কথা কইছ। ঠিক করে একটু হেসে শ্রীদাম বলল, যাক, জামাই দাদা তাহলে ভয় খেয়েছেন। গলাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। নবকৃষ্ণ এবার একটা হুঙ্কার ছেড়ে বলল, কে বলে গলা কাঁপছে? কে বলে ভয় খেয়েছি? খাননি? খুব খেয়েছেন। ভয় খাওয়ারই কথা কি না? নবকৃষ্ণ এবার কঠিন গলায় বলল, আমি কার নাতি জানো? কার? বটকৃষ্ণ রায়ের নাম শুনেছ? আগে না। বটকৃষ্ণ রায়ের নাম না শুনেই ভূতগিরি করে বেড়াচ্ছ? বলি, এ লাইনে থাকতে হলে নামটা জেনে রেখো। জামাই দাদা যে বেজায় গরম খাচ্ছেন দেখছি, তা আপনার ঠাকুরদা এমন কে লাট বেলাট যে তাকে সেলাম বাজাতে হবে? কারোর ধার ধারি না, এই বলে রাখছি। তোমার যে পাকনা গজিয়েছে তা বেশ বুঝতে পারছি, তবে অতবার বেরো না হে। বলি, বাদুর বিদ্যে কাকে বলে জানো? বাদুর বিদ্যে? না মশাই, জন্মে শুনিনি। সেই জন্যই তো এত চ্যাটাং চ্যাটাং কথা। আমার ঠাকুরদার এখন ৯৮ বছর বয়স, এখনও গাছের ডালে ঝুলে হেঁট মুন্ডু হয়ে পাক্কা ৬ ঘন্টা ধরে প্রতিদিন সাধনা করেন। ঠিক করে একটু হাসি। শ্রীদাম বলল, আহা, কি কথায় শোনালেন! আমি তো সারাদিন গাছে গাছে ঝুলে থাকি। তোমার ঝোলা আর বটকৃষ্ণ রায়ের ঝোলা তো এক নয় বাপু। তিনি ঝুলে বাদুর বিদ্যে সাধনা করেন, আর তুমি ঝুলে সময় কাটাও। শোনো হে শ্রীদাম, আমার দাদুর ৫০০ চাকর ভূত আছে। তারা সব ভালো ভূত, ভাই ফরমাস খাটে, দাদুকে ভালোবাসে খুব। আবার কিছু ব্যাদরা পাজি ভূত আছে তোমার মতো। দাদু মস্ত কবরেজ, দুরারোগ্য নানা ব্যাধি নিয়ে লোকে তাঁর কাছে আসে। বিটকেল একটা বাত ব্যাধি আছে, যার ওষুধ আয়ুর্বেদে নেই। দাদু কি করেন জানো? পাজি ভূত গোটা ১০-১২ ধরে এনে ঘূর্ণযন্ত্রে ফেলে চটকে ভূতের রস নিংড়ে বের করে তাই দিয়ে ওষুধ বানান। দাদুর কাছেই শুনেছি সে ওষুধ শুধু পাজি ভূতের রস দিয়েই তৈরি করতে হয়, ভালো ভূত দিয়ে হয় না। এবার শ্রীদামের হাসি শোনা গেল না, বরং একটু উদ্বেগের সঙ্গেই বলল, এ তো অন্যায় কথা। কিসের অন্যায়? মানুষের উপকারে লেগে ভূতগুলোর তো পুণ্যই হচ্ছে। তবে রস বের করার পর ছিবড়ে ভূতগুলোর খুব কষ্ট। তা ভূতের ছিবড়েরা তখন কি করে? কি আর করবে, আস্তা কুড়ে পড়ে থাকে। কুকুর বেড়াল এসে শুঁকে টুকে অপকর্ম করে যায় তাদের গায়ে। ছিবড়েদের নড়াচড়ারও ক্ষমতা থাকে নাকি? আর সেই ঘূর্ণযন্ত্র দেখলে তুমি মূর্ছা যাবে। বড় বড় দাঁতওয়ালা দুটো লোহার চাকায় যখন ভূত পেশাই হয়, তখন তাদের চিৎকারে কান পাতা দেয়। এবার শ্রীদামের গলা একটু কাহিল শোনালো। তা তাদের ধরা হয় কি করে? ওই বাদুর যন্ত্র দিয়ে। সে এমন যন্ত্র যে ভূতেরা সব
পড়ি মরি করে ছুটে এসে দাদুর সামনে ধড়াস ধড়াস করে পড়তে থাকে। বাদুর যন্ত্র বড় সাংঘাতিক জিনিসে, তাই বলছিলুম ভূতগিরি করো বটে, কিন্তু এখনও অনেক কিছু জানো না দেখছি। দাদুর ইদানিং সমস্যা হয়েছে কি জানো? কি সমস্যা? গদাধরপুরে আর পাজি ভূত বেশি পাওয়া যাচ্ছে না, সব পেশায় হয়ে গেছে। তাই দাদু বলছিলেন, ওরে পাজি ভূতের সন্ধান পেলে আমাকে জানাস তো, গিয়ে ধরে নিয়ে আসবো। তাই জামাই দাদা, আপনার না খিদে পেয়েছিল? তা তো পেয়েইছে, তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলুন পথটা দেখিয়ে নিয়ে যাই। দিন, সুটকেসটা আমাকে দিন তো। না হে, তোমাকে আর কষ্ট করতে হবে না। না না, ছি ছি, কি যে বলেন, জামাই বলে কথা। আসুন, পৌঁছে দিচ্ছি, লহমাও লাগবে না। তা লাগলো না। হঠাৎ যেন একটা বাতাসের ঘোড়া তাকে পিঠে চাপিয়ে একেবারে উড়িয়ে নিয়ে চলল। নবকৃষ্ণ ভালো করে টের পাওয়ার আগেই দেখতে পেল সে শ্বশুরবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়িতে লোকজন সব জেগেই ছিল। তাকে দেখে হইচই পড়ে গেল খুব। শুধু নবকৃষ্ণের কানে কানে কে যেন বলল, ঠাকুরদাকে আমার হদিশ আবার দিয়ে দেবেন না তো? নবকৃষ্ণ গম্ভীরভাবে বলল, ঠিক আছে, আর যেন আগে কি যে বলেন, আর কখনো বেয়াদপি দেখবেন না।